আমরা খুব খুশি হব যে বিটিভিতে টক শো হবে এবং সেখানেও আমাদের সরকারকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং যাতে করে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার আবার অন্যদিকে আবার আগের মতো চলে যেতে দ্বিধাবোধ করেন। আমরা চাই যে অন্য চ্যানেলগুলোতে যেমন টক শোতে বলা হয় যে এই অন্তর্বর্তী সরকার তো কিছুই করতে পারছে না, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, বিটিভিতেও আমরা চাই যে এইভাবেই টক শো করুক এবং এইভাবেই গঠনমূলক কথাটা বললে আবার বলা হয় যে আসলে মন খুলে সমালোচনা করতে পারি না। আমরা মনে করি মন খুলে সমালোচনা করা উচিত, বিটিভির করা উচিত এবং নিঃসংকোচে করা উচিত। আমরা সব কিছু অনলাইনে নিয়ে যেতে চাই, যে আমাদের পরিকল্পনা প্রকল্পগুলো যখন বিভিন্ন পর্যায়ে তৈরি হয় এবং পাস হওয়ার জন্য একনেকে বা পরিকল্পনা মন্ত্রীর কাছে আসে, সেই পর্যন্ত যত কিছু আছে এগুলোকে অনলাইন করে যাওয়া এবং তার থেকে পরীক্ষা করে দেখতে হবে কোনগুলো সংবেদনশীল এবং সম্পূর্ণভাবে সবাইকে খুলে দেওয়া যাবে না, কিন্তু কারণ সিকিউরিটির কিছু ব্যাপার আছে, কিন্তু যেগুলো আমি মনে করি যে যতদূর সম্ভব এগুলো মানুষের জন্যই তো প্রকল্প, মানুষের উন্নয়নের জন্য প্রকল্প, কাজে এগুলো যত বেশি সবাই অ্যাক্সেস করতে পারে ততই ভালো। জুলাইয়ে যদি ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফলে সরকারের পতন হলো, এটা ঠিক কখন হবে আগে থেকে তো বলা যায়নি যে সরকারের পতন হবে, এবং এর যে দিন তারিখ তো যদি অনুমানও করা হতো, দিন তারিখ তো কেউ বুঝতে পারেনি। এবং অনেকেরই হয়তো এরকম মনে হয়েছিল যে শুধু অর্থনৈতিক সূচকের দিক থেকে অর্থনীতি যেদিকে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, তাহলে কি এটা অবধারিত ছিল না যে কোনো না কোনো সময় এই সরকার আসলে টিকতে পারবে না? কীভাবে সেটা জনরস আসবে সেটা দুইখানে আমার মনে হয় যে যেভাবে যাচ্ছিল সেটা বেশি দিন ওইভাবে যেতে পারত না এই অর্থনীতি, এবং সেখানে সরকারও তখন আর টিকে থাকতে পারত না। দুই জায়গাতে আমি মনে হয় যে এই অর্থনীতি নিয়ে বেশি দিন আর চলা যেত না। একটা হলো যে যেভাবে সম্পদ পাচার হচ্ছিল প্রতি বছর, বিশেষ করে শেষের দিকে, এটা তো অনেক হিসাব আছে, কিন্তু অনুমান নির্ভর শুধু যে বছরে 2-3 বিলিয়ন না 4 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল। এভাবে পাচার হতে থাকলে যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল, সে রিজার্ভ কোন মাত্রায় আছে, এখনও তো 20 বিলিয়ন আছে, আগে যা ছিল এখনও প্রায় সেভাবে বা একটু আরও কমেছে, কিন্তু যেখান থেকে দ্রুত কমে যাচ্ছিল, এভাবে কমে যেতে থাকলে এই বৈদেশিক লেনদেন টিকত না, এটা ব্যাংকরাপ্ট হয়ে যেত। ঋণ পরিশোধের দায় বাড়ছিল, এখনও যেটা বাড়ছে, আগামী কয়েক বছর আরও বেড়ে যাবে, এই দায়ও পরিশোধ করা তখন সম্ভব হতো না। হয় এইখানে সমস্যা দেখা দিত, যেটা শ্রীলঙ্কায় হয়েছিল, অথবা অন্য আরেকটা জায়গা, সেটা হলো ব্যাংকগুলোতে যে খালি করে নেওয়া হচ্ছিল, ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা, যারা উদ্যোক্তা পরিচালক, তাদেরই তো শেয়ার, তাদেরই তো ব্যাংকের ভালো মন্দ দেখার কথা, ব্যাংকে কত মুনাফা হবে সেটা ডিভিডেন্ড তাদের পাওয়ার কথা, সেটা তো তাদের মাথায় ছিল না তখন। তারা তো পুরো ব্যাংকে খালি করে যেভাবেই হোক বৈধ বা অবৈধ উপায়ে বিদেশে নিয়ে যাচ্ছিলেন। এখন বলা যেতে পারে তাহলে সেটা না হয়ে, সেটা যে অত টাকা বিলিয়ন টাকা চলে যাচ্ছে না, ব্যাংকগুলো থেকে আর লুটপাট হচ্ছে না, সেটা তো বন্ধ হয়েছে। বন্ধ হলে তাহলে অর্থনীতি আরও কেন শক্ত হচ্ছে না? শক্ত না হওয়ার কারণ আছে, দুই দিক থেকেই কারণ আছে। ব্যাংকে কীভাবে ব্যাংকগুলোকে এখন রক্ষা করা হচ্ছে আমি সেটা তাই বেশি দূর যাব না, কিন্তু মোটামুটিভাবে
কোনো ব্যাংকেই আর একদম মানে উঠে যেতে দেওয়া হচ্ছে না, এগুলোকে অন্তত রক্ষা করা যাচ্ছে। তাতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক টাকা ছাপাতেও হচ্ছে, অনেক ব্যাংকগুলোকে আর্থিকভাবে ন্যূনতম কিছু মূলধন পুনর্ভরণ করতে হচ্ছে, সেটা খুব কঠিন কাজ। তবু ব্যাংকিং খাতকে তো রক্ষা করা যাচ্ছে। এই যে কীভাবে যেত, একটা হলো হুন্ডির মাধ্যমে চলে যেত, যে বিদেশে শ্রমিকদের যত টাকা আছে এই যেটা পাঠানো হতো সেই টাকা তো ওটা রিটেইল হাতে অল্প অল্প টাকা, কিন্তু মাঝখানে হুন্ডি ব্যবসায়ীরা এই টাকাগুলো একত্র করে নিউ ইয়র্কে বা ওই যে বড় বাজারগুলোতে, নিউ ইয়র্কে, দুবাইতে বা সিঙ্গাপুরে একত্র করে এখান থেকে তখন বড় বড় যারা ধনী তারা এখানে টাকায় দিয়ে ওখানে ওগুলো নিয়ে যেত। এইখান থেকে বোঝা যায় যে আসলে অর্থনীতি একটা ওই যে খাদের দিকে যাচ্ছিল সেটা থামিয়ে অন্তত একটা স্থিতিশীলতায় এনে এখন ভবিষ্যতের একটা রোড ম্যাপ লাগবে। এই 9 মাসে বা 10 মাসে, 1 বছরে হবে না, আস্তে আস্তে আবার ব্যাংকিং খাতটা আবার শক্ত হবে এবং বৈদেশিক লেনদেনও আমার ধারণা ইতিমধ্যেই এত অস্থিরতার মধ্যেও কিন্তু রপ্তানি বেড়েছে।